হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাই টি টাইমসের নতুন এই ভিডিওতে। ভাবুন তো, এমন একটি দেশ যেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট, যেখানে জন্ম নিয়েছেন শান্তির দূত গৌতম বুদ্ধ, আর যার সংস্কৃতি ভরপুর বৈচিত্র্য ও ঐতিহ্যে। সে দেশটি হলো নেপাল। দক্ষিণ এশিয়ার হৃদয়ে ভারত ও চীনের মাঝখানে অবস্থিত ছোট্ট এই দেশটি প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। আজকের এই ভিডিওতে আমরা জানব নেপালের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনীতি, পর্যটনের আকর্ষণীয় দিকগুলো নিয়ে। নেপাল একটি স্থলবেষ্টিত দেশ। এর উত্তরে চীনের তিব্বত, দক্ষিণে ভারতের সীমান্ত দিয়ে ঘেরা। আয়তনে ছোট হলেও প্রকৃতির বৈচিত্র্যে এটি অনন্য এক ভূখণ্ড। নেপালের ভূগোলকে তিন ভাগে ভাগ করা যায়। নেপালের উত্তরে রয়েছে হিমালয়, যেখানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট সহ অগণিত পর্বত রয়েছে। নেপালের মাঝখানের অঞ্চল হচ্ছে পাহাড় দ্বারা ঘেরা। এই অঞ্চলটি সবুজ উপত্যকা, বনভূমি ও অসংখ্য নদীর সমাহার নিয়ে গঠিত। নেপালের দক্ষিণের অঞ্চল তরাই সমভূমি। এই অঞ্চলটি উর্বর জমি দ্বারা আচ্ছাদিত, যা দেশটির কৃষি ও খাদ্য উৎপাদনের মূল ভরসা। এই ভিন্ন ভিন্ন ভূদৃশ্যের জন্য নেপালকে বলা হয় বৈচিত্র্যের দেশ। 2025 সালের হিসাব অনুযায়ী নেপালের জনসংখ্যা প্রায় 3 কোটি। নেপালের রাজধানী কাঠমান্ডু শুধু প্রশাসনিকই নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হিসাবে পরিচিত। দেশটির সরকারি ভাষা নেপালি, তবে নেপালের প্রচুর জাতিগোষ্ঠী বাস করে, যেমন গোর্খা, শেরপা, মাগার, নিউয়ার সহ অনেক সম্প্রদায়। এই বৈচিত্র্যময় জনগোষ্ঠী নেপালের সমাজকে করেছে রঙিন ও বহুমাত্রিক। ধর্মীয় দিক থেকে নেপাল প্রধানত একটি হিন্দু দেশ। এর জনসংখ্যার প্রায় 80% হিন্দু। তার পাশাপাশি বৌদ্ধ, ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে। নেপালের ইতিহাস প্রাচীন ও বৈচিত্র্যময়। একসময় এই অঞ্চলে ছিল বহু ছোট ছোট রাজ্যের সমষ্টি। 1800 শতকে গোর্খা রাজা পৃথ্বী নারায়ণ শাহ এসব রাজ্য একত্রিত করে আধুনিক নেপালের ভিত্তি গড়ে তোলেন। দীর্ঘ সময় রাজতন্ত্র থাকার পর 2008 সালে নেপাল আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। আজ নেপাল একটি গণতান্ত্রিক রাষ্ট্র। নেপালের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। এই দেশটির জনসংখ্যার বড় একটি অংশ সরাসরি কৃষির সাথে যুক্ত। এই দেশটিতে ধান, ভুট্টা, গম এবং চা ব্যাপকভাবে উৎপাদিত হয়। তবে কৃষির বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হল প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স। লাখ লাখ নেপালি কর্মী বিদেশে কাজ করেন, আর তাদের পাঠানো অর্থ দেশটির অর্থনীতির ভিত্তি হিসাবে কাজ করে। এছাড়াও পোশাক শিল্প ধীরে ধীরে নেপালের রপ্তানিতে অবদান রাখছে। তবে সবকিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো পর্যটন। জিডিপির একটি বড় অংশ আসে এই খাত থেকে, যা দেশটিকে বিশ্বের ভ্রমণ প্রেমীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। নেপালকে বলা হয় ভ্রমণকারীদের স্বর্গ। এখানে আছে এমন কিছু গন্তব্য যা বিশ্বের পর্যটন মানচিত্রের বিশেষ স্থান দখল করে আছে। উত্তরে বরফে ঢেকে থাকা মাউন্ট এভারেস্ট আকাশকে ছোঁয়ার মতো অনুভূতি প্রদান করে। বছরের বিভিন্ন সময়ে এখানে পর্বতারোহী এবং অভিযাত্রীরা আসেন শৃঙ্গের চূড়ায় পৌঁছানোর স্বপ্ন নিয়ে। নেপালের মধ্যাঞ্চলে অবস্থিত অন্নপূর্ণা সার্কিট ট্রেকিং প্রেমীদের জন্য এক স্বর্গ সদৃশ স্থান। এখানে পথের ধারে রয়েছে পাহাড়, সবুজ উপত্যকা এবং গ্রামীণ সাধারণ জীবনের সাথে উপভোগ করার মতো এক বিশেষ দৃশ্য। এইখানের প্রতিটি বাঁক এবং ছোট নদী ট্রেকিংকে করে তোলে আরো চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয়। এছাড়াও নেপালের পশ্চিমে অবস্থিত পোখারা শান্ত লেক এবং পাহাড়ের ছায়া জুড়ে বিস্তৃত এক অদ্ভুত শহর। এখানে পর্যটকরা সাধারণত নৌকা ভ্রমণ, প্যারাগ্লাইডিং এবং শান্ত পরিবেশের জন্য ভিড় জমায়। নেপালের দক্ষিণে বিস্তৃত চিতওয়ান ন্যাশনাল পার্ক বন্যপ্রাণীর জন্য সুপরিচিত। এই স্থানে গন্ডার, বাঘ,
হাতি এবং অগণিত পাখি পর্যটকদের জন্য এক জীবন্ত অভিজ্ঞতা তৈরি করে। এছাড়া এই নেপালে অবস্থিত লুম্বিনী, যা শান্তির দূত গৌতম বুদ্ধের জন্মস্থান। প্রতি বছর অসংখ্য বৌদ্ধ তীর্থযাত্রী এখানে আসেন শান্তি ও আধ্যাত্মিকতা অনুসন্ধান করতে। এসব আকর্ষণই নেপালকে বানিয়েছে বিশ্বের অভিযাত্রী, প্রকৃতিপ্রেমী এবং আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য এক অপরিহার্য গন্তব্য। তাই প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমায় দক্ষিণ এশিয়ার ছোট এই দেশটিতে। দর্শক, আপনি চাইলেও ঘুরে আসতে পারেন হিমালয় কন্যা খ্যাত এই দেশটি হতে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্বটি জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।